এই ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো বিভিন্ন বিজনেস স্টোরি থেকে বিজনেস লেসন্স নিতে পছন্দ করে। হতে পারে সেটা সাকসেস স্টোরি বা হতে পারে সেটা ফেলিয়ার স্টোরি। আজ আমি আপনাদের দ্য ফেমাস জোম্যাটো কোম্পানি সাকসেস স্টোরি থেকে এমন 5টা পয়েন্টস বলবো যেগুলো আসলে প্রত্যেকটা ফাউন্ডারদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো ফার্স্ট লেসন ইজ স্টার্ট ফ্রম স্মল অ্যান্ড ইম্পারফেক্ট। কিছু বছর আগে, সালটা তখন 2008, দীপেন্দর গোয়াল আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথম জব পান। ফেমাস বেইন কোম্পানিতে অ্যাজ আ কনসালটেন্ট তিনি জব করেন। ততক্ষণ পর্যন্ত তিনি ভাবতে পারেননি যে এই কোম্পানি থেকে তিনি নিজের একটা কোম্পানি বিল্ড করবেন। অফিসের লাঞ্চ ব্রেক টাইমে সমস্ত এমপ্লয়িজরা অফিসের রিসেপশনে রাখা একটা মেনু কার্ড থেকে তাদের খাবার অর্ডার করত। তারা মেনু কার্ড দেখে ফুড সিলেক্ট করত এবং পাশে দেওয়া রেস্টুরেন্টের নাম্বার থেকে খাবার অর্ডার করত। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এর মধ্যে একটা মস্ত বড় সমস্যার সম্মুখীন হতে হতো প্রত্যেকটা এমপ্লয়কে রেগুলার বেসিসে। আর সেই প্রবলেমটা ছিল যে রিসেপশনে মাত্র একটি মেনু কার্ড ছিল, আর কোম্পানিতে প্রায় 200 থেকে 300 জনের মতো এমপ্লয়িজ থাকে। আর সেই এমপ্লয়িজরা রেগুলার বেসিসে ওই একটা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে। আর অফিসের লাঞ্চ টাইমটা ছিল অনেকটাই কম, যার ফলে অনেক এমপ্লয়িজকে তাদের লাঞ্চটাও স্কিপ করতেন। আর এখানে স্যার দীপেন্দর গোয়ালের মাথায় আসে মস্ত বড় একটা বিজনেস আইডিয়া। তিনি সেই মেনু কার্ডটিকে স্ক্যান করে অনলাইনে একটা ওয়েবসাইট বানিয়ে আপলোড করেন। যার ফলে হলো কি, যে সমস্ত এমপ্লয়িজ সেই একটি মেনু কার্ডের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তারা সেই ওয়েবসাইট থেকে এখন রোজ খাবার অর্ডার করতে শুরু করে দিলেন। যার ফলে ধীরে ধীরে তার সেই ওয়েবসাইটটাও পরিচিত পেতে লাগলো। আর এখান থেকে দীপেন্দর গোয়ালের বিজনেস করার জার্নি। এখান থেকে আমরা একটা লেসন পাই যে স্যার দীপেন্দর গোয়াল কিন্তু কোনো বড় সুযোগ বা সঠিক সময়ের অপেক্ষা করেননি। তার মাইন্ডে যে আইডিয়াটা আসে সেটাকেই তিনি একটা ছোট্ট ওয়েবসাইটের মাধ্যমে এক্সিকিউট করেন। আমরা সবসময় একটা কাজ করি যে কোনো আইডিয়া যখন আমাদের মাথায় আসে সেটাকে আমরা পারফেক্টলি বানানোর চেষ্টা করি বা সঠিক সময় অপেক্ষা করি। কিন্তু এই স্টোরিটা থেকে আমরা একটা জিনিসই জানতে পারি যে মনে মনে যে কোনো জিনিস পারফেক্টলি বানালে বা মনে মনে পারফেক্ট সময় আসবে, এই জিনিসগুলো ভাবলে কখনোই আমরা সাকসেস অ্যাচিভ করতে পারি না। কোনো জিনিসই স্মল বা ইমপারফেক্ট অবস্থাতে এক্সিকিউট করার পর সেটাকে মার্কেট বুঝে আমরা যদি আরো আস্তে আস্তে সেটাকে পারফেক্ট বানাই, তাহলে হয়তো সব থেকে বেশি ভালো। নাম্বার 2, ডু দ্য প্রপার মার্কেট রিসার্চ। শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? বলছি তো ওয়েবসাইট বানানোর পর তিনি যখন দেখলেন সবাই এই ওয়েবসাইটটাকে ব্যবহার করছে, তিনি আস্তে আস্তে সেই ওয়েবসাইটটাকে আরো পারফেক্টলি বানানোর চেষ্টা করলেন। ওয়েবসাইটটার নাম ছিল ফুডিবে। হ্যাঁ, জোম্যাটো নয়, ফুডিবে। তিনি এবং তার কো-ফাউন্ডার মিলে চাইলে এই ওয়েবসাইটটাকে হয়তো নিজের মতো করে কাস্টমাইজ করতেই পারতেন। তিনি চাইলে হয়তো এই ওয়েবসাইটের মধ্যে আরো মেনু কার্ড অ্যাড করতে পারতেন, আরো অনেক ফিচার্স নিজের মতো করে দিতে পারতেন, কিন্তু তারা সেই কাজ কখনোই করেনি। তারা যখন দেখলেন যে এই ওয়েবসাইটটা আস্তে আস্তে মানুষ পছন্দ করছে, তখন তারা একটা ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করলেন, সেটা হলো মার্কেট রিসার্চ। এবার এই মার্কেট রিসার্চ কি? মার্কেট রিসার্চ হলো যারা তাদের কাস্টমার, তাদের অ্যাকচুয়াল প্রবলেম, অ্যাকচুয়াল ডিমান্ড বা নিড, এটাকে বোঝা। তারা তাদের প্রপার মার্কেট রিসার্চ করার পর একটা জিনিস বুঝতে পারেন যে তাদের কাস্টমারদের একটা অ্যাপ বা এমন একটা প্ল্যাটফর্ম দরকার যার মাধ্যমে তারা খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের খাবার যেন ডেলিভারি হয়ে যায়। সেই মতো তারা একটা অ্যাপ তৈরি করেন এবং তার নাম দেয় জোম্যাটো। সকলেই জানি যে জোম্যাটো থেকে যখন আমরা খাবার অর্ডার করি তখন সেটা আসতে 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু লাগে না, কয়েক মিনিটের মধ্যে সেই খাবারটা আমাদের কাছে পৌঁছে যায়। এখান থেকে আমরা একটা লেসন পাই যে প্রপার মার্কেট রিসার্চ না করে, অর্থাৎ তাদের কাস্টমারদের নিড, ডিমান্ড, এটাকে না বুঝে যদি আমরা কোনো বিজনেসকে চালানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা সাকসেস হওয়ার চান্স অনেকটাই কমে। নিজেদের ওপিনিয়নটাকে সাইডে রেখে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস আমাদের কাস্টমারদের কাছে কতটা হেল্পফুল লাগছে বা তাদের অ্যাকর্ডিং কি কি চেঞ্জেস করা দরকার, সেইটার দিকে নজর দেওয়া খুব প্রয়োজন। আর সেই সেম কাজটাই জোম্যাটো করেছে। মার্কেট রিসার্চ করে বুঝতে পেরেছিলেন
যে তাদের কাস্টমারদের এমন একটা অ্যাপ বা প্ল্যাটফর্মের দরকার যেখান থেকে তারা যদি খাবার অর্ডার করে তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে যেন সেই খাবারটা তাদের কাছে ডেলিভারি হয়। প্রত্যেক ফাউন্ডারের কাছে তার আইডিয়া সব থেকে বেস্ট মনে হয়, তো তার সেই আইডিয়াটা তার কাস্টমারের কাছে কতটা বেস্ট মনে হচ্ছে সেইটা দেখাটা সব থেকে বেশি প্রয়োজন। নাম্বার 3, প্রবলেম সলভিং মাইন্ডসেট। বিজনেস কিন্তু কখনো সেফ বা সিকিউর জব নয়। এখানে কখন কোন সময় কোন সিচুয়েশনে কি প্রবলেম আসবে সেটা কেউ কখনো প্রেডিক্ট করতে পারেনি। এইরকমই একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন জোম্যাটো কোম্পানির ফাউন্ডার দীপেন্দর গোয়েল। একটা সমস্যা যেটা কেউ কখনো ভাবতে পারেনি। সালটা ছিল 2020, আর আমরা সবাই জানি এই সময় সারা দেশে কোভিড-19 জন্য লকডাউন শুরু হয়। আর এই বছরে অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, কিছু কোম্পানি বন্ধ হয়ে যায়। আর এই বছরে জোম্যাটো কোম্পানি একটা মস্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই সময় ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির পরিবেশ পুরোপুরো বদলে যায়। কোভিড এর সময় প্রত্যেকটা মানুষ বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় এবং তারা বাইরে থেকে খাবার অর্ডার করার পরিমাণটা কমিয়ে দেয়। কিন্তু জোম্যাটো কোম্পানি এই প্রবলেম থেকে তাড়াতাড়ি ওভারকাম করেছে। প্রধান 3টি সমস্যা দেখা যায়: রাইডার সেফটি, ফুড হাইজিন ও কাস্টমার ট্রাস্ট। রাইডার্সদের সুরক্ষার জন্য কন্ট্যাক্টলেস ডেলিভারি পদ্ধতি শুরু করা হয়েছিল। সেই ফুড হাইজিনিক আছে কিনা সেটা কাস্টমারদের দেখানোর জন্য তারা ফুড মেকিং থেকে শুরু করে ফুড প্যাকেজিং পর্যন্ত সমস্ত ভিডিওটাই অনলাইনে আপলোড করে, যার ফলে তাদের কাস্টমার দেখে এবং তাদের ট্রাস্ট আবার বিল্ড হতে শুরু। এইভাবে জোম্যাটো কোম্পানি কোভিড-19 সময় তাদের কাস্টমারদের ট্রাস্ট এবং তাদের কোম্পানিকে ব্যাংকরাপ্ট হওয়ার থেকে বাঁচিয়ে। নাম্বার 4, ডু নট ডিপেন্ড অন ওয়ান বিজনেস। আজ আমরা দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা টাটা গ্রুপস, আদানি গ্রুপস কিন্তু কখনোই একটা কোম্পানি নয়। হ্যাঁ, প্রথমেই তারা একটা আইডিয়াকে এক্সিকিউট করেছিল ঠিকই, কিন্তু যত আরো বেশি টাইম যায় তারা একটার পর একটা বিজনেস ওপেন করেছিল। আর এই জন্যই আমরা সবসময় শুনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা আদানি গ্রুপ বা টাটা গ্রুপ, কারণ তারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন বিজনেস তারা ওপেন করেছে। যদি আমরা টাটা কোম্পানিরই একটা এক্সাম্পল নিই তাহলে টাটা সল্ট, টাটা মোটরস, টাইটেন, টাটা টি, তানিশ আরো কত কি। আমরা দেখতে পাচ্ছি যে তারা ফুড, ইলেকট্রনিক্স, জুয়েলারিজ, ওয়াচ তাই সমস্ত ফিল্ডে তাদের একটা করে বিজনেস কিন্তু ওপেন করে। এখন তোমরা বলবে যে এতগুলো কোম্পানি খুলে হবেটা কি? একটাই কোম্পানি খোলা দরকার এবং সেটা কি ভালোভাবে চালানো দরকার। তাহলে শোনো, আমি তোমাদের এই এতগুলো কোম্পানি খোলার পিছনে কিছু রিজনস বলছি। একাধিক কোম্পানি খোলার পিছনে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো মার্কেট ক্যাপচার। যেমন আমরা দেখলাম আদানি গ্রুপস, টাটা গ্রুপস তারা প্রত্যেকটা ফিল্ডে একটা করে ব্র্যান্ড বানিয়েছে, যার ফলে কম্পিটিশন অনেকটাই কম হয় এবং কম্পিটিটররা মার্কেটের গ্যাপ খুঁজে পায়। তারা একটা পুরো ইকোসিস্টেম তৈরি করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো, যদি ধরো টাটা কোম্পানির একটা ব্র্যান্ডের কোনো কাস্টমার না থাকে তাহলে সেই কাস্টমারটা কিন্তু অন্য কোনো না কোনো ব্র্যান্ডের থাকবে। অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা বুঝি যে টাটা মোটরস কোম্পানি থেকে যদি কোনো গাড়ি কোনো কাস্টমার না কিনতে পারে তাহলে কিন্তু তারা টাটা সল্ট বা টাটা টি নিশ্চয়ই কিনবে। এইভাবে তারা পুরো একটা ইকোসিস্টেম বানায় এবং প্রায় সমস্ত মানুষদের তারা তাদের কাস্টমার কনজিউমার তৈরি করে। নাম্বার 5, রেসপেক্ট ইউর এমপ্লয়িজ। আমরা অনেকেই শুনেছি যে দীপেন্দর গোয়েল নিজের কোম্পানির ডেলিভারি বয় হয়ে কিছু ফুড ডেলিভারি করেছেন। এর পিছনে মূলত দুটো উদ্দেশ্য ছিল, এক কাস্টমার সাইড আর ডেলিভারি পার্টনার সাইড। দুই দিকের বাস্তব সমস্যাটাকে বোঝা। আমরা সবাই জানি যে ফেস্টিভ্যাল সময়ে আমরা কত বেশি পরিমাণে ফুড অর্ডার করি বা অনলাইন শপিং করি, যার ফলে আমাদের যে ডেলিভারি পার্টনার্স আছে তাদের উপর প্রেশার অনেকটাই পরিমাণ বেড়ে যায়। সময়টা ছিল 21শে ডিসেম্বর 2022 সালের এক সন্ধ্যাবেলা। জোম্যাটোতে অর্ডারের পরিমাণ প্রচুর মাত্রায় বেড়ে যায়। সেই সময় স্যার দীপেন্দর গোয়েল নিজের কোম্পানির অফিসে বসেছিলেন। তিনি হঠাৎ ডিসাইড করেন যে তিনি নিজে ডেলিভারি বয় হয়ে কয়েকটা অর্ডার ডেলিভারি করবেন। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। পরে তিনি টুইটারে জানান যে তিনি প্রায় 4টে অর্ডার ডেলিভারি করেন। তিনি এটাও জানান যে এই অপারেশনের দ্বারা তিনি ডেলিভারি বয়দের উপর যে প্রেশারটা থাকে সেটা তিনি কাছ থেকে বুঝতে পেরেছেন। আসলে অর্ডার ডেলিভারি করাটা রিজন ছিল না। তিনি এই অপারেশনের মাধ্যমে তার ডেলিভারি পার্টনারদের যা যা প্রবলেম হয় সেগুলো তিনি খুব কাছ থেকে অবজার্ভ করতে চেয়েছিলেন
যাতে তিনি সেগুলো সলভ করতে পারেন। একজন ফাউন্ডার যখন ডেলিভারি বয়ের কাজ করে তখন তিনি শুধু খাবার পৌঁছে দেন না, তিনি তার ডেলিভারি পার্টনার্সদের যা যা প্রবলেম হয় সেগুলোকে খুব কাছ থেকে অবজার্ভ করার চেষ্টা করেন, যাতে তিনি সেগুলোর সলিউশন নিজে খুঁজে বার করতে পারেন। এখান থেকে আমরা একটা লেসন পাই যে অ্যাজ আ ফাউন্ডার আমাদের কোম্পানির প্রত্যেকজন এমপ্লয়িজ, প্রত্যেকটা ডেলিভারি পার্টনার, তাদের সকলের আমাদের রেসপেক্ট করাটা খুব দরকার এবং তাদের যা যা প্রবলেম হয় সেগুলোকে নিজের মনে করে সলভ করাটাও খুব দরকার। কারণ একটা কোম্পানিকে গ্রো করার জন্য একটা ফাউন্ডারের যতটা ভূমিকা রয়েছে ঠিক ততটাই ভূমিকা থাকে প্রত্যেকটা এমপ্লয়িজদের। পুরো ভিডিওতে আমরা যে 5টা পয়েন্টস নিয়ে আলোচনা করলাম সেগুলো যদি আমি সামারি করি তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে start from small and imperfect. Second point, do the proper market research. 3, problem solving mindset. Number 4, do not depend on one business. And 5, respect your all employees.